হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। ইউটিউবের নতুন চ্যানেল সিনেমা নিয়ে হাজির হলাম। আমি সুদীপ। সিনেমা নিয়ে অনেকদিন থেকে কিছু একটা করার কথা ভাবছিলাম। সিনেমা ভালোবাসি, সিনেমা দেখতে ভালো লাগে, সিনেমা নিয়ে কথা বলতে চাই, কিন্তু সেরকম লোক পাই না। অনেকেই বলেন যে তারা নাকি সিনেমা ভালোবাসে, কিন্তু দেখেছি আদতে তারা সিনেমা দেখতে ভালোবাসে, সিনেমা নিয়ে ভাবতে চান না। এক সময় অবশ্য আমিও সেই রকম ছিলাম, কিন্তু প্রচুর সিনেমা দেখার পর ধীরে ধীরে সিনেমাকে অনুভব করতে শুরু করি। এখন আমার মনে হয় সিনেমা হচ্ছে একটা কবিতার মতো বা একটা গল্পর মতো। লেখক বা কবিরা যেরকম গল্প লেখেন কাগজে, আমরা পড়ে তার মর্ম বুঝতে পারি। সিনেমার ডাইরেক্টর অর্থাৎ পরিচালকরাও সিনেমার ভাষাতে তারা একটা গল্প বা তাদের কোনো বক্তব্য আমাদের সামনে পেশ করেন। আমরা সেটা কেউ কেউ বুঝতে পারি, কেউ কেউ পারি না। সিনেমা দেখতে দেখতে শুধু গল্পটা এখন আর আমার কাছে প্রধান বিষয় হিসেবে নেই। সিনেমাটোগ্রাফি, টাইম লাইন, সিনেমায় মিউজিকের ভূমিকা, স্ক্রিন প্লে, অভিনয়, এগুলো নানান দিকগুলো আস্তে আস্তে আমি বুঝতে শিখেছি, আস্তে আস্তে ভালো লাগতে শিখেছি সিনেমা। এই চ্যানেলের মাধ্যমে আমি চাই যে আমার মতন আরও অনেকেই এই রসটা পাক, এবং যদি আপনাদের মধ্যে দু একজনও সিনেমা ভালোবাসতে শেখেন, আপনারা যদি আমার যেরকম অনুভূতি, সেই অনুভূতিটা যদি আপনাদের কাছে পৌঁছতে পারি, তাহলে আমি নিজেকে সার্থক বলে মনে করব। প্রতি এপিসোডে থাকবে একটি কি দুটি বিখ্যাত আন্তর্জাতিক সিনেমার পরিচিতি এবং বিশ্লেষণ। কিছু বিখ্যাত আন্তর্জাতিক পরিচালক এবং অভিনেতাদের সম্বন্ধেও কিছু বলার ইচ্ছে আছে, পরে হয়তো কোনোদিন বলবো। তবে আমি চাই যে দর্শকরা তারা নিজেরাও একটু খোঁজখবর নিন বিদেশি সিনেমা, ভালো সিনেমা এবং সিনেমার পরিচালক এবং অভিনেতাদের সম্বন্ধে। কিভাবে সেটা করবেন সেটাও আমি ধীরে ধীরে আপনাদের বলে দেবো কোনো না কোনো এপিসোডে। আচ্ছা, আর একটা কথা বলা কিন্তু ভীষণ জরুরি। সেটা হচ্ছে, আমি দেখেছি অনেকেই সিনেমাকে, যে কোনো সিনেমাকে দুটো পরিষ্কার ভাগে ভাগ করে ফেলে, আর্ট সিনেমা এবং কমার্শিয়াল সিনেমা। কিন্তু বিশ্বাস করুন, এই ধরনের কোনো ভাগ হয় না। সিনেমার একমাত্র দুটোই ভাগ সম্ভব, এটা হচ্ছে ভালো সিনেমা আর খারাপ সিনেমা। আমরা সেই ভালো সিনেমার কথাই আমাদের এই চ্যানেলে বলতে চাই। আর একটা কথা এখানে বলার আছে, যদিও এই চ্যানেলটি বাংলা এবং এটা বাঙালিদের জন্য, কিন্তু আমি এই চ্যানেলে কোনো ভারতীয় সিনেমার কথা বলবো না, শুধুমাত্র আন্তর্জাতিক বিখ্যাত সিনেমার কথা এখানে থাকবে। তার প্রধান কারণ হলো, আমাদের দেশে যে কোনো সিনেমা, বেশিরভাগ ভালো সিনেমার খবর কিন্তু আমরা কোনো না কোনোভাবে পেয়ে যাই। হয় টিভিতে অথবা নিউজ পেপারে তার সমালোচনা বেরোয়, আমরা জানতে পারি কোন সিনেমা কীরকম। আন্তর্জাতিক সিনেমার খবর কিন্তু আমরা সহজে পাই না। কাগজে হয়তো কখনো সখনো পাওয়া যায়, কিন্তু আমাদের সেটা চোখ এড়িয়ে যেতে পারে। তাই জন্য আমার এই উদ্যোগ প্রধানত বিদেশি সিনেমাদের নিয়ে, বিদেশি ভালো সিনেমাদের নিয়ে। আর একটা কথা আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে কি, এই যে সিনেমাগুলোর কথা আমি বলবো আপনাদের তো সেই সিনেমা দেখার ইচ্ছে হবে, সেগুলো দেখবেন কোথা থেকে? তাই প্রতি এপিসোডের শেষে আমি চেষ্টা করব যে সিনেমার কথা আমি সেই এপিসোডে বলেছি, সেইগুলো আপনারা কোথায় দেখতে পাবেন সেই কথাটা আপনাদের জানাতে। একটা সময় ছিল যখন আমাদের ভারতবর্ষে বিদেশি সিনেমা কিন্তু দেখার সুযোগ খুবই কম ছিল। যখন চলচ্চিত্র উৎসব হতো কোনো কলকাতায়, তখন আমরা গিয়ে হয়তো দেখতে পেতাম, অথবা কোনো হলেতে যদি কখনো আসে কোনো ভালো সিনেমা, তাহলে আমরা দেখতে পেতাম। কিন্তু এখন ইন্টারনেটের যুগ, তাই এবং বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম আমাদের অ্যাভেলেবেল। সেই সব জায়গায়, যেমন ধরুন আমাজন প্রাইম, নেটফ্লিক্স, ইউটিউব, টুবি টিভি, এইরকম প্রচুর আরও নেটওয়ার্ক আছে, যেখান থেকে আমরা কিন্তু যখনই খুশি ইন্টারনেটের মাধ্যমে আমরা ভালো সিনেমা দেখতে পাই। আর একটা কথাও বলতে চাই, সেটা হচ্ছে শুধু ইংলিশ সিনেমা কিন্তু ভালো নয়। ভালো সিনেমা বলতে কিন্তু আরও অনেক কিছু আছে, যেমন স্প্যানিশ সিনেমা, ইটালিয়ান সিনেমা, কোরিয়ান সিনেমা, জার্মান সিনেমা, রাশিয়ান সিনেমা, জাপানিজ সিনেমা,
এগুলোতে কিন্তু যথেষ্ট ভালো ভালো সিনেমা এইসব দেশে হয়, এবং সেই সিনেমাগুলোও কিন্তু এখন এইসব ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের হাতের মুঠোয় চলে এসছে। আমি কিন্তু ওই সব সিনেমাগুলোর কথাও বলবো। কাজেই আপনারা একটু চেষ্টা করবেন, শেষে যেখানে দেখার কথা আমি বলবো সেইগুলোর থেকে আপনারা যদি দেখে নিতে পারেন তাহলে আপনারা উপকৃত হবেন এবং আমিও খুশি হব। না, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। এবার যে উদ্দেশ্যে নিয়ে এই উদ্যোগ সেটা শুরু করা যাক। আর যে সিনেমা দিয়ে আমরা এই সিরিজ শুরু করব সেটা হচ্ছে 1957 সালে তৈরি একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা, নাম 12 অ্যাংরি মেন। হ্যাঁ, আপনাদের অনেকেই হয়তো আগ্রহ হারিয়ে ফেলবে। 1957 সালে, মানে বেশিরভাগ দর্শকের জন্মের অনেক আগে তৈরি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা, আপনাদের আগ্রহ হারিয়ে যাওয়া স্বাভাবিক। কিন্তু বিশ্বাস করুন, এই সিরিজ শুরু করতে গেলে এর থেকে ভালো কোনো সিনেমার কথা আমি ভেবে পাইনি। এটা যত আলোচনা চলবে আপনারা বুঝতে পারবেন। কিছু কিছু বই অথবা কিছু কিছু সিনেমা আছে অথবা কিছু কিছু কবিতা আছে যেগুলো একজন মানুষের জীবনধারা বদলে দিতে পারে, তাদের চিন্তাধারা বদলে দিতে পারে, মানুষের ভাবনা চিন্তার রাস্তায় ঘুরে যেতে পারে। এইটা হচ্ছে সেই রকমই একটা সিনেমা। পৃথিবীর যে কোনো জায়গার বিখ্যাত 10টা সিনেমার লিস্ট এরকম অনেক অ্যাভেলেবেল। আপনি চারদিকে যদি খোঁজেন ইন্টারনেটে আপনারা দেখতে পারবেন পৃথিবীর বিখ্যাত 10টা সিনেমার লিস্ট, পৃথিবীর বিখ্যাত 20টা সিনেমার লিস্ট, পৃথিবীর বিখ্যাত 100টা সিনেমার লিস্ট, এরকম প্রচুর পাবেন। কিন্তু আপনারা দেখবেন যে কোনো 10টা বিশ্বের শ্রেষ্ঠ সিনেমার লিস্টের মধ্যে এই 12 অ্যাংরি মেন, 1957 সালে তৈরি 12 অ্যাংরি মেন এর নাম আপনারা পাবেন। এটা এতটাই জরুরি একটা সিনেমা। ওকে, এবার তাহলে সিনেমার কথায় আসি। যে কোনো দেশের বিচার ব্যবস্থায় একটা নীতি সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে, সেটা হলো 100 জন দোষীকে বেকসুর খালাস দেওয়া হোক, কিন্তু একজনও নিরপরাধ যেন দোষী সাব্যস্ত না হয়। এই ব্যাপারটা নিয়ে, এই নীতিটা নিয়ে কিন্তু এই সিনেমা। এটাকে একটা কোর্টরুম ড্রামা বলা যেতে পারে বটে, কিন্তু এখানে কোনো কোর্টরুমের দৃশ্য সেভাবে নেই। তবে একদম প্রথমেই, সিনেমা শুরু হওয়ার প্রথমেই আমরা বিচারকের রায়টা জানতে পারি, তারপর আসল সিনেমার গল্প শুরু হয়। এই সিনেমা সম্বন্ধে জানতে গেলে, এই সিনেমাটা বুঝতে গেলে আমাদের আমেরিকার বিচার ব্যবস্থা সম্বন্ধে একটু জেনে নেওয়া দরকার। আমেরিকায় যখন বিচার হয়, সেই কোর্টরুমের ভেতর বিচারকের পাশে একটা জুরি বোর্ড থাকে। 12 জন জুরির একটা জুরি বোর্ড। এই জুরিরা পুরো বিচারটা পর্যবেক্ষণ করে, সাক্ষীদের সাক্ষ্যদান, বিচারকের রায় দান, সমস্তটা তারা দেখেন। এবং যখন বিচার হয়ে যায় তখন বিচারক একটা রায় দেন। রায় দেওয়ার পরে কিন্তু বিচার শেষ হয় না। সেই রায়টা জুরিরা একটা বদ্ধ ঘরের মধ্যে বসে, 12 জন জুরি, তারা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করেন যে রায়টা বিচারক দিয়েছেন সেটা সঠিক কিনা। যদি তাদের মনে হয় যে এটা সঠিক, তাহলে তারা সেটা জানিয়ে দেন। তখন বিচারকের রায়টাই ফাইনাল হিসেবে ধরা হয় এবং সেই অনুযায়ী দোষী শাস্তি পায়। কিন্তু যদি এই জুরিরা সবাই মিলে বিবেচনা করে দেখে মনে হয় তাদের যে এই রায়টা সঠিক নাও হতে পারে, সেক্ষেত্রে তারা কিন্তু সেটা জানান যে না, এই রায় সঠিক নাও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু বিচারকের রায়টা বাতিল হয়ে যায় এবং আবার নতুন করে কেস শুরু হয়, নতুন করে আবার বিচার শুরু হয়। এই ব্যবস্থাটা চলতে থাকে। তবে একটা জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই জুরি বোর্ডের যে রায়টা হয়, যে মোট যে রায়টা হয়, শেষ পর্যন্ত তারা যেটা জানায় সেটা কিন্তু ইউনানিমাস হতে হবে। তার মানে হচ্ছে এই 12 জনের মধ্যে প্রত্যেককে কিন্তু রাজি হতে হবে সেই জুরি বোর্ডের যে ডিসিশন সেটাতে। একটাও জুরি যদি দ্বিমত হন যে না, বাকি 11 জনের সঙ্গে আমি মিলছে না আমার কথা, তাহলে কিন্তু সেই যে রায়, 11 জন হ্যাঁ বললেও যদি একজন না বলেন, তাহলে সেই রায় কিন্তু ফাইনাল রায় হিসেবে বিবেচিত হবে না। অর্থাৎ
ফাইনাল জুরি বোর্ডের যে ডিসিশন সেটা ইউনানিমাস হতেই হবে। এই ব্যাপারটা কিন্তু খুব জরুরি এই সিনেমার ক্ষেত্রে। এবার সিনেমাটির গল্পে আসা যাক। এই গল্পের পটভূমি হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক শহর। শহরের বস্তি এলাকায় এক বৃদ্ধ খুন হন ছুরির আঘাতে। পুলিশ তদন্ত করে সেই বৃদ্ধেরই ছেলেকে গ্রেপ্তার করে খুনি হিসেবে। বিচারে সেই ছেলেটির মৃত্যুদণ্ড দেন বিচারক। খুব সহজেই সেই ব্যাপারটা সমাধা হয়। The death sentence is mandatory in this case. You're faced with a grave responsibility. Thank you, gentlemen. কারণ দুজন প্রত্যক্ষদর্শী এবং আরো অন্যান্য সাক্ষীর বয়ান অনুযায়ী সেই ছেলেটি নাকি খুন করেছে। ডিসিশন হয়ে যায় ছেলেটির মৃত্যুদণ্ড। এবার সেই ডিসিশন চলে যায় জুরি বোর্ডের হাতে। একটি বদ্ধ ঘর, 12 জন জুরি, একটি অন্তিম ফয়সালা, একটি ছেলের মৃত্যুদণ্ড, এক বৃদ্ধের খুন, সব মিলিয়ে নাটক শুরু হয়ে যায়। আমরা জানতে পারি যে 12 জন জুরির 11 জনের কোনো সন্দেহই নেই যে ছেলেটি অপরাধী। কারণ বিচারে এক প্রত্যক্ষদর্শী বলেছেন যে তিনি নাকি ছেলেটিকে তার বাবাকে ছুরি মারতে দেখেছেন নিজের চোখে, এবং আরও একজন সাক্ষী তিনি বলেছেন যে ঘটনার ঠিক পরেই ছেলেটিকে দৌড়ে বেরিয়ে যেতে দেখা গেছে তার বাড়ি থেকে। কাজেই 11 জন জুরি তারা বলছেন যে এখানে কোনো সন্দেহের অবকাশই থাকতে পারে না, এবং ব্যাপারটা তাড়াতাড়ি জানিয়ে দিয়ে আমরা এই ডিসিশন আমাদের ফাইনালি দিয়ে আমরা চলে যেতে পারি এখান থেকে। কিন্তু গোল বাঁধে 8 নম্বর জুরির কথায়। এই 8 নম্বর জুরি তিনি বলেন যে না, আমাদের এখনই 100% শিওর হওয়া উচিত নয়, আমাদের আরেকটু ভেবে দেখা উচিত। কারণ ছেলেটি খুনি নাও হতে পারে, হয়তো খুনি, কিন্তু খুনি নাও হতে, একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। You really think he's innocent? I don't know. কিন্তু বাকি 11 জন এই বিষয়ে তাদের কোনো সন্দেহ নেই। তারা বলছেন যে না, ছেলেটিই খুনি, এবং এই ডিসিশনটা আমরা জানিয়ে দিয়ে আমরা চলে যাই। ধীরে ধীরে গল্প যত এগোতে থাকে আমরা জানতে পারি, দর্শকরা জানতে পারেন যে এই যে 11 জন জুরি, এদের কোনো না কোনো কাজে তাড়াতাড়ি ফিরতে হবে। তারা চাইছেন ব্যাপারটাকে মিটিয়ে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে চলে যেতে। শুরু হয় ভোটাভুটি। বিপক্ষে ভোট পড়ে মাত্র একটি, আর সপক্ষে অর্থাৎ ছেলেটি যে অপরাধী সেই সপক্ষে, তারই সপক্ষে ভোট পড়ে 11টি। All those voting guilty, please raise your hands. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11. Okay, that's 11 guilty. All those voting not guilty? 1. Right. শুরু হয়ে যায় যুক্তির লড়াই। এক অসাধ্যকে সাধন করার এক অসম লড়াই আমরা প্রত্যক্ষ করতে শুরু করি। 90 মিনিটের সিনেমা প্রায় রিয়েল টাইমে এগিয়ে চলে। মানুষের এক অদ্ভুত চরিত্র সামনে বেরিয়ে আসে ধীরে ধীরে। আমরা বুঝতে পারি যে মানুষ আসলে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয় না, আগে সিদ্ধান্ত নিয়ে ফেলে, তারপর তার সেই সিদ্ধান্তের সপক্ষে যুক্তি সাজায়। এই সিনেমায় 8 নম্বর জুরির ভূমিকায় অভিনয় করেছেন সেই সময়কার বিখ্যাত অভিনেতা হেনরি ফন্ডা। তার অসাধারণ অভিনয় সিনেমায় এক অন্য মাত্রা যোগ করেছে। তবে বাকি 11 জন জুরির ভূমিকায় যারা অভিনয় করেছেন তারাও কেউ কারোর থেকে কম যান না। এখানে কোনো অ্যাকশন নেই কোনো কারচেজ বা স্পেশাল এফেক্টের চমক। এখানে টেনশন তৈরি হয়েছে ব্যক্তিত্বের সংঘাত, সংলাপ ও বডি ল্যাঙ্গুয়েজ থেকে। জুরিরা যখন প্রাণপণে নিজেদের মত প্রতিষ্ঠা করতে দাঁত নখ বের করতে শুরু করেন, আমরা তাদের ব্যক্তিগত জীবনের ঝলক দেখতে পাই। বোঝা যায় তাদের দেখানো যুক্তির পেছনে কী কারণ লুকিয়ে আছে। না, এই সিনেমার গল্প আর বেশি বলা যাবে না, কারণ তাহলে স্পয়লার হয়ে যাবে। আমি চাই না আপনাদের সিনেমা দেখার মজা নষ্ট করতে। আমেরিকান চিত্রনাট্যকার রেজিনাল্ড রোজ একটি টিভি নাটকের ওপর ভিত্তি করে এই সিনেমার গল্প তৈরি করেন, আর এটি প্রযোজনা করেন রেজিনাল্ড রোজ এবং এই সিনেমার প্রধান অভিনেতা হেনরি ফন্ডা নিজেদের পকেট থেকে পয়সা ঢেলে। এটি ছিল পরিচালক সিডনি লুমেটের প্রথম ফিচার ফিল্ম। সমালোচকদের প্রশংসা পেলেও রিলিজের প্রথম দিকে
সিনেমাটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি, কিন্তু 2002 সালে আইএমডিবির পরিচালিত একটি সমীক্ষায় পৃথিবীর সেরা 100টি সিনেমার তালিকায় 23 নম্বর এন্ট্রি হিসেবে 12 অ্যাংরি মেন নিজের জায়গা করে নেয়। মুহূর্তে আন্তর্জাতিক দর্শকদের নজরে পড়ে যায় সিনেমাটি। তারপর ক্রমশ উপরে উঠতে উঠতে এখন একটি তালিকার 5ম পজিশনে রয়েছে। পুলিৎজার প্রাইজ উইনার বিখ্যাত আমেরিকান সিনেমা সমালোচক রজার ইবার্ট এই সিনেমা সম্বন্ধে বলেছেন, "It is a masterpiece of stylized realism. The style coming in the way the photography and editing comment on the bare bones of content." 12 Angry Men সিনেমার আইএমডিবি রেটিং 9 আউট অফ 10, যা থেকে সহজেই বোঝা যায় সাধারণ দর্শকদের মধ্যে এই সিনেমার প্রভাব কতটা। ডাইরেক্টর সিডনি লুমেট এই সিনেমায় অত বছর আগেও এমন কিছু অসাধারণ টেকনিক ব্যবহার করেছিলেন যা আজও ডাইরেক্টরদের কাছে টেক্সট বুক টেকনিক হিসেবে আলোচিত হয়। লুমেট তার মেকিং মুভিজ বইতে লিখেছেন, "আমি সিনেমার প্রথম তৃতীয়াংশ ক্যামেরা আই লেভেলের ওপরে রেখেছিলাম এবং শেষ তৃতীয়াংশ আই লেভেলের নিচে। এর ফলে সিনেমার শেষের দিকে দেওয়ালের সাথে সাথে ঘরের সিলিংও দর্শকদের নজরে আসতে শুরু করে। এইভাবে সৃষ্টি করা একটা বদ্ধ ঘরের দমবন্ধ হয়ে আসা অনুভূতি দর্শকদের মনে টেনশন তৈরি করতে সাহায্য করেছিল। শেষ দৃশ্যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয় দর্শকদের আবার নিঃশ্বাস নেবার জায়গা করে দেওয়ার জন্য। আর বিশেষ কিছু বলবো না, আপনারা দেখে বিচার করবেন। আমি প্রথমেই বলেছিলাম যে সিনেমার কথা আমি বলবো সেটা কোথায় পাওয়া যাবে আমি বলে দেবো, কাজে এটা আমার কর্তব্য যে বলে দেওয়া। এই 12 অ্যাংরি মেন 1957 সালের সিনেমাটি আপাতত আমাজন প্রাইম এবং ইউটিউবে পাওয়া যাচ্ছে, আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারেন। ও আর একটা কথা, 1997 সালে ডাইরেক্টর উইলিয়াম ফ্রেডকিন একই নাম দিয়ে এই সিনেমার একটি রিমেক তৈরি করেন। আমি কিন্তু সেটার কথা এখানে বলিনি, আমি এখানে আলোচনা করলাম 1957 সালে তৈরি সিডনি লুমেটের ডাইরেকশনে 12 অ্যাংরি মেন সিনেমাটির কথা। আপনারা কিন্তু এই অরিজিনাল সিনেমাটিই দেখবেন। এই সিনেমাটি এতই বিখ্যাত হয়েছিল যে ভারতীয় সিনেমার পরিচালকরাও এর প্রতি আকৃষ্ট হন। 1986 সালে বিখ্যাত সিনেমা পরিচালক বাসু চ্যাটার্জি এই সিনেমার উপর ভিত্তি করে এক রুকা হুয়া ফ্যাসলা বলে একটি সিনেমা বানিয়েছিলেন। সেটা যথেষ্ট জনপ্রিয় কিন্তু হয়েছিল। আপনারা সেই সিনেমাটাও নিশ্চয়ই দেখবেন, কিন্তু আগে আমি চাই যে আপনারা অরিজিনাল 1957-এর যে সিনেমাটি অরিজিনাল সিনেমা, সেই সিনেমাটি আগে দেখে নিন। আর একটা কথা, একটু আগে আমি আইএমডিবি রেটিংয়ের কথা বলেছি, সেটা কি বলে দেওয়া জরুরি। আইএমডিবি হচ্ছে একটি ওয়েবসাইট, ইন্টারন্যাশনাল মুভি ডেটাবেস। এখানে পৃথিবীর যে কোনো সিনেমার ব্যাপারে ইনফরমেশন থাকে। আমার মতো যারা সিনেমা ভালোবাসেন তারা এখানে গিয়ে দেখতে পারেন। এখান থেকে নানান রকম ইনফরমেশন আপনারা পাবেন, কোনো সিনেমা কবে রিলিজ হয়েছে, কোন দেশের মুভি, কী ভাষায় সেটা তৈরি হয়েছে, তার সিনেমাটোগ্রাফার কে, তার মিউজিক কে করেছেন, সেটা কে লিখেছেন, সমস্ত ইনফরমেশন এখানে পাওয়া যায়। আপনারা গিয়ে চেক করে দেখতে পারেন, এখান থেকে অনেক ইনফরমেশন পাওয়া যাবে। আমিও এখানে প্রায়ই চাই। এই আইএমডিবি দর্শকদের মতামতের উপর ভিত্তি করে প্রতিটি সিনেমার 1 থেকে 10-এর মধ্যে একটা রেটিং দেয়। এই রেটিং দেখে আমরা বুঝতে পারি সিনেমাটি কতটি জনপ্রিয়, মানুষের ওপর এর প্রভাব কতটা। আমি এই আইএমডিবি রেটিংয়ের কথাই আগে বলেছি, আপনারা নিজেরা গিয়ে একটু দেখতে পারেন। যাই হোক, অনেক হলো, এবার আমি আসি। আপনারা অবশ্যই সিনেমাটি দেখবেন। যদি তা করেন তাহলে আমার এই প্রচেষ্টা সার্থক হয়েছে বলে আমি মনে করব। আর অবশ্যই কমেন্ট দেবেন। খুব শিগগিরই ফিরে আসছি এরকমই আরেকটি অসাধারণ সিনেমা নিয়ে। টিল দেন, গুড বাই।